Yes, you're ওকে ওকে স্ক্রিন শেয়ার করছি, দেখা যাবে কিনা একটু জানিয়ে দেবে, দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে অলরাইট। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছ এটা পিএসসি ক্লার্কশিপেরই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। এক্স্যাক্টলি কোন ইয়ারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, এখানে পিডিএফ এ লেখা নেই, বাট পিএসসি ক্লার্কশিপেরই কিন্তু এটা আসা কোশ্চেন। আর একবার দেখিনি মার্কসটা কিন্তু এই রিপোর্ট রাইটিং এ, এই রিপোর্ট রাইটিং কি বলছি, পুরোটাই মিলিয়ে মার্কস কিন্তু 15 ছিল, ঠিক আছে? পুরোটা মিলিয়ে মার্কস 15 ছিল, মানে 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে মার্কস 15, মানে অ্যাপ্রক্সিমেটলি এই রিপোর্ট রাইটিং এর জন্য 8 নম্বর মতো, আর 7 থেকে 8 নম্বর ছিল এই পার্টিকুলার রিপোর্ট রাইটিংটার জন্য। এবং দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে নট মোর দ্যান 25 ওয়ার্ড। ভালো করে আগে কোশ্চেনটা ভালো করে পড়বে, নট মোর দ্যান 25 ওয়ার্ড, এই রিপোর্টটা পার্টিকুলার এই রিপোর্টটার জন্য নট মোর দ্যান 25 ওয়ার্ড। এবার কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বলবো হয়ে গেল কিন্তু একটু ডিফিকাল্টি, ঠিক আছে? কারণ এত কম জিনিসের মধ্যে যদি আমি রিপোর্ট লিখতে যাই সেটা একটা প্রেসি হয়ে যাবে, প্রেসির মতো করে অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা এটাকেই একটু বেশি 100 ওয়ার্ডের মধ্যে করব, ভালোভাবে লিখে ভালোভাবে সাজাবো। 25 ওয়ার্ডের মধ্যে কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। কিন্তু আমি বলছি পিএসসি ক্লার্কশিপেরই কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে এমন না যে এটা 2006 সালের, এখন আসবে বলে মনে হয় না, জানি না। 2006 হতে পারে না, কারণ এখানে কোশ্চেনেই 2009 দেওয়া আছে। 2006 তো হবে না, 2000 তারপরেই হবে। না, তাহলে 2009ই হবে। হ্যাঁ 2009 হতে পারে, বাট যাই হোক সেম টপিক হয়তো রিপিট হবে না, বাট আমি এই প্যাটার্নটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্যাটার্নটা যদি এরকম প্যাটার্নে কিছু কিছু লিখে দেয় তাহলে সেই প্যাটার্নটাকে আমাকে কভার করতেই হবে। এবং সাথে সাথে আমরা কি জানতে পারছি, এই প্যাটার্নেই কিন্তু আমি অন্য অন্য রকমের রিপোর্টও লিখে দিতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। কেউ আমাকে নম্বর কাটতে পারবে না যে তুমি এই প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নে কেন লিখেছো, ঠিক আছে? ভালো করে দেখো এখানে কি বলেছে, কি হয়েছে, আর্ম রবারি হয়েছে, ঠিক আছে? ইনসিডেন্ট হচ্ছে রবারি, ঠিক আছে? এবার এটা আর্ম রবারি কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। আর্ম রবারি মানে কি? আর্ম মানে কি? ARMED। আর্ম মানে যার কাছে বন্দুক আছে, ঠিক আছে? বন্দুক নিয়ে যখনই কোনো কাজ করব সেটাকে কি বলবো? আর্মড, ARMED, ঠিক আছে? এবার হয়তো দেখবে আর্ম পুলিশম্যান, আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে? WBP সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ। আর্ম ব্রাঞ্চ মানে কি? যাকে বন্দুক দেওয়া হবে, ঠিক আছে? আর্ম মানে বন্দুক। কিন্তু দেখো এখানে কোশ্চেনে কিন্তু কোথাও আর্ম লেখা নেই, কিন্তু আমি নিজের প্যাসেজে আর্ম লিখেছি। কেন? দেখো নিচেই লেখা আছে গান পয়েন্ট লেখা আছে, ঠিক আছে? ওই জন্য কি হবে, আর্ম রবারি হয়ে গেল এটা। তারপরে কি বলবো, রবারি কবে হয়েছে? জানুয়ারি 13, 2009, 10 PM। এটা ডেট অ্যান্ড টাইম দিয়ে দিয়েছে, প্লেসও দিয়ে দিয়েছে, বিজনেস হাউস ফেরি প্লেস। ফেরি প্লেস আমরা সবাই জানি কোথায়, কলকাতাতেই আছে ফেরি প্লেস। আমাদের কি বলে রেলওয়েজের এটা এটা হেডকোয়ার্টার। মিসক্রিসেন্ট মানে কারা ঘটনাটা ঘটিয়েছে, 3টে পার্সেন্ট ঘটিয়েছে। অ্যাক্টিভিটি কি হয়েছে? এন্টার দ্য অফিস, টুক 30 লাখ অ্যাট গান পয়েন্ট, মাথায় বন্দুক ধরে 30 লাখ টাকা ওরা নিয়ে নিয়েছে। পুলিশ অ্যাকশন কি হয়েছে? ইনভেস্টিগেশন চলছে, নান অ্যারেস্টেড, এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক আছে? এই জিনিসটার মধ্যে দিয়ে আমাকে কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? এবার এখানে 25 ওয়ার্ডে লিখতে গেলে তো কিছুই আমি সুযোগ পাবো না লেখার, এইগুলোকেই পরপর লিখে যেতে হবে, যা যা আছে ওইটাকেই বানিয়ে বুনিয়ে একটা সিঙ্গেল লাইনের মধ্যে লিখে দিতে হবে। 25 ওয়ার্ড মানে দুটো লাইনও ঠিকঠাকভাবে ধরবে না 25টা ওয়ার্ডে। কিন্তু এটাই ধরো নর্মাল একটা চলে এলো, একটা নর্মাল একটা রিপোর্ট রাইটিং, তখন আমি কিভাবে লিখবো, চলে এসো এবার সলিউশনে। দেখো আমি কি লিখেছি, আর্ম রবারি অ্যাট ফেরি প্লেস, ঠিক আছে? 30 লাখ লুটেড, ঠিক আছে? এখানে দেখো টাইটেলটা কি করে আমরা করব, টাইটেলটা কোত্থেকে, আমি কি নতুন করে টাইটেল খুঁজে বার করবো মাথা থেকে? না, একদমই না। যেখানে কোয়েশ্চেনে যা লেখা ছিল ওটাকে, ওটার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট পার্টকে তুলে দিয়ে আমি টাইটেল বানিয়ে নেব। আর্ম রবারি অ্যাট ফেরি প্লেস 30 লাখ লুটেড, এটা লিখতে পারি। বাকি লিখতে পারি আর্ম রবারি অ্যাট ফেরি প্লেস, ঠিক আছে? আবার আমি কলন দিয়ে লিখতে পারি ইনভেস্টিগেশন গোয়িং অন, বা আমি কলন দিয়ে কি লিখতে পারি, মানি লুটেড অ্যাট গান পয়েন্ট, ঠিক আছে? বা যা ইচ্ছা লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আর পিএসসি ক্লার্কশিপ বেশি ভাবার টাইম নেই, যা মাথায় আসবে সঙ্গে সঙ্গে লিখে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার কি লিখেছি আমি এখানে, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, ঠিক আছে? স্টাফ রিপোর্টার লিখেছে 16 জান 2009, ডেট যা লেখা থাকবে সেটা লিখে দিতে হবে। একটা কমা মিসিং, এখানে একটা কমা পড়বে, এখানে কলন পড়বে। এই পাঞ্চুয়েশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর এইটাকে পারলে একটা হালকা করে আন্ডারলাইন মেরে দেবে পরীক্ষার সময়, একটা আন্ডারলাইন দিয়ে দেবে যাতে জায়গাটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে?
It was 10 p.m. of 13th Jan when the silence of the chilled winter হবে It was 10 p.m. of 13th Jan, comma, when the silence of the chilled winter night was broken by violent gunshots. দেখো এটাই হচ্ছে একটা, এখানে আমি কি অ্যাড করেছি, এখানে আমি একটা অ্যাড করেছি পোয়েট্রি স্কিল, যেখানে আমি কি বোঝাতে চাইছি। আমরা নর্মালি 16 jan এক্সাম ডেটটাই কি ওখানে লিখবো না, এখানে কোনো ব্যাপার নেই, এখানে এমন কিছু ব্যাপার নেই। দেখো আমি দেখো কি হয়েছে এখানে, ভালো জিনিস দেখো, তুমি যে কোশ্চেনটাই করলে ওটাই এখানে মেনশন করেছি। এক্সামের খাতায় কি লিখে দিয়েছে, কবে ইনসিডেন্ট হয়েছে, 13 জানুয়ারি ইনসিডেন্ট হয়েছে বলে দিয়েছে, 13 জানুয়ারি, মানে আমাকে রিপোর্ট লিখতে হবে 13 জানুয়ারি বা তার পরে। এটা হচ্ছে পাতি কথা না, 13 জানুয়ারি রিপোর্ট লিখলে হবে না, রাত্রি 10টায় ইনসিডেন্ট হয়েছে, তুমি নিশ্চয়ই রাত্রি 12টার সময় সেখানে গিয়ে রিপোর্ট লেখোনি, তুমি তার পরের দিনই রিপোর্ট লিখেছো। একটু কমন সেন্স ব্যবহার করবে, মানে 13 জানুয়ারি বা তার পরে তোমাকে রিপোর্ট লিখতে হবে। আমি রিপোর্ট কি লিখেছি 16 জানুয়ারি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার রিপোর্ট রাইটিংয়ে, ঠিক আছে। It was 10 p.m. of 13th January, comma, when the silence of the chilled winter night was broken by violent gunshots. এরকমই যখনই কোশ্চেন আসবে এই ধাঁচের ওপরেই ফার্স্ট লাইন লিখবে, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিলাম। এবার দেখো ধরি অন্য কিছু হলো, এটা যে রাত্রিবেলার রবারি হয়েছে 10 p.m, এটা যদি দিনের বেলা রবারি হতো কি লিখতাম আমি, ঠিক আছে। when the peaceful atmosphere was broken by violent gunshots, মানে যাই হবে না কেন ঘুরিয়ে ফিরে এই ধাঁচেই ফেলে দেবে, ঠিক আছে। বা যদি এরকম কিছু, যদি এরকমও কিছু হয়ে যেতে পারে, ধরো কোনো নয়েজি জায়গা, কলকাতার মাঝখানে বলে নয়েজি জায়গা, সেখানে কি হবে, কি লিখবো, নয়েজের ব্যাপারে লিখবে, আবার এদিকে লিখে দেবে ব্রোকেন বাই দ্য ভায়োলেন্ট গানশটস, ঠিক আছে। এইভাবেই এই লাইনটাকে, প্রথম লাইনটা এইভাবেই সাজাবে, ঠিক আছে। ধরো বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পিএসসি ক্লার্কশিপেরই প্রিভিয়াস ইয়ার, সকালবেলা গঙ্গাসাগরে যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমতলায়, প্রিভিয়াস ইয়ারে আছে, সেম জিনিসটাকে আমি এবার লিখতে পারবো। ইট ওয়াজ 5 AM of 13 January when the silence of the chilled winter morning was broken by the chaos of the violent accident of bus heading towards গঙ্গাসাগর। শুনতে পেলে পুরোটা নাকি আরেকবার বলবো নাকি লিখে দেবো আমি? শোনা গেছে, ঠিক আছে। আর একটা কাজ করি, আমি আরেকবার রিপিট করে দিই। দেখো সেম ধাঁচে, আমি একই সেম ধাঁচে যদি কোশ্চেনটা পাল্টে যায়, প্রিভিয়াস ইয়ারই আসা কোশ্চেন, আমতলা থেকে যাচ্ছিল বাস, গঙ্গাসাগরে যাচ্ছিল, এখন গঙ্গাসাগর মালা ইনফ্যাক্ট চলছে, এবং সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সকালবেলা মর্নিং, কি লিখবো আবার ভালো করে শোনো। ইট ওয়াজ 5 AM করে দাও সকালবেলা। ইট ওয়াজ 5 AM of 13 January, comma, when the silence of the chilled winter morning was broken by the chaos of the কি বলে বাস অ্যাক্সিডেন্ট। ব্যাস, বুঝতে পেরেছো? নর্মালি একটা জিনিস লেখার থেকে অনেক অনেক বেটার এভাবে লেখো। টিচার যখনই প্রথম লাইনটা পড়বে বলবে বাহ কি দারুণ একটা জিনিস লিখে ফেললো স্টুডেন্টটা। তো এটাই হচ্ছে ডিফারেন্স পড়বে, টিচার চেক করবে হাজার হাজার খাতা, টিচারের মুড খারাপ থাকবে, তোমার একটা লাইন পড়ে টিচার খুশি হয়ে যাবে, টিচার আর দেখবে না বাকি জায়গায় তুমি কি ভুল লিখেছো ঠিক লিখেছো, টিচার বলবে ঠিক আছে ভাই ভালো লিখেছে, নম্বর দিয়ে বেরিয়ে যাবে। তারপরে দেখো কি লিখেছে, এবার হচ্ছে লিখেছে কি কি করেছে। Three armed robbers stormed the security of business house of Ferry Place. ভালো করে দেখো লাইনটা কিভাবে সাজিয়েছি। যখনই কোনো জায়গায়কে আক্রমণ করা হয় তখন আমি কি ওয়ার্ড ইউজ করব, স্টর্মড, STORMED, এই ওয়ার্ডটাকে আমি ইউজ করব, ঠিক আছে। দেখি অনেক জায়গায় তোমরা পড়বে, ইভেন স্পেশালি আইএনএমে পড়বে, ওয়েন দা, মানে যখনই মণিপুর বর্ডার ক্রস করলো আইএনএ সোলজাররা কি করলো, স্টর্ম করলো, ব্রিটিশ আউটপোস্টকে স্টর্ম করে ব্রিটিশ আউটপোস্টকে উড়িয়ে দিয়ে কোহিমাকে দখল করে নিল। এটা ইনফ্যাক্ট স্পেকট্রামে লেখা আছে এই ওয়ার্ডটা, স্টর্মড। দ্য আইএনএম কি বলছি, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রুপস স্টর্ম দ্য ব্রিটিশ আউটপোস্ট, এটা লেখা আছে এইভাবে। তো আমরাও কি করব, যখনই এরকম কিছু মানে আক্রমণ টাইপের রিপোর্ট কিছু হবে তখনই কি করব, বা এরকম চুরি চামারি ডাকাতি, তখনই কি করব, লিখবো আমি স্টর্মড, ঠিক আছে। 3 armed robbers stormed the security of business house of Ferry Place, ভালো কথা। তারপরে কি লিখেছে, এন্টারিং দ্য অফিস, কমা, দ্য রবার্স, এখানে রোবটস লিখ হয়ে গেছে ভুল করে, the robbers managed to loot
30 লাখ রুপিস, রুপিস তো আমি ক্যাপিটালে INR করেছি, বাট এমনি নর্মাল রুপিসও লেখা যেতে পারে। 30 লাখ রুপিস ইন ক্যাশ while placing the security in charge at gun point। এটাই কিন্তু পুরোপুরি লিখে দিয়েছিল, গান পয়েন্টে রেখে কি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে 30 লাখ টাকা। ঠিক আছে, এটা আমি এভাবে লিখছি, তোমরা যেভাবে ইচ্ছে লিখতে পারো, বাট তোমাকে ডেটাটাকে পারফেক্টলি লিখতে হবে। আমি কি লিখেছি, এন্টারিং দ্য অফিস কমা দ্য রবার্স ম্যানেজড টু লুট 30 লাখ রুপিস ইন ক্যাশ while placing the security in charge at gunpoint। এটা কিন্তু সিকিউরিটি ইনচার্জের ব্যাপার কিন্তু লেখা ছিল না, আমি নতুন করে নিজের থেকে অ্যাড করে দিয়েছি। এবার হয়ে গেছে আমার পুরো রিপোর্ট রাইটিং এর গল্প শেষ। এবার একটা কনক্লুশন। সব রিপোর্ট রাইটিং এ যে কনক্লুশন দিতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু একটু কনক্লুশনটা তুমি নিজের দিক থেকে বানালে খুব ভালো, টিচার মনে করবে বা বেশ ভালো যে স্টুডেন্টটা নিজের দিক থেকে একটা ইনপুট দিল। দেখো কনক্লুশন আমি কি লিখেছি। এবার দেখো একটা যে কোনো মানে নেগেটিভ ইনসিডেন্ট, এটা একটা নেগেটিভ ইনসিডেন্ট, তোমাকে একটু ইমোশনাল পয়েন্ট অফ ভিউটাকে দেখাতে হবে। ঠিক আছে, যে ইমোশনাল পয়েন্ট অফ ভিউটা কি দাঁড়াচ্ছে এখানে সেটাই আমি দেখিয়েছি। while the chilling haste shook everybody, netizens raised security concerns via Twitter। দেখো এই চিলিং হেস্ট জন্য কি হয়েছে, হেস্ট মানে হচ্ছে রবারি, ঠিক আছে, আর্ম রবারি বা ডাকাতি। দেখেছো ওয়েব সিরিজ আছে মানি হেস্ট, ঠিক আছে, মানে বড় সড়ো একটা যখন তুমি রবারিকে কমপ্লিট করবে সেটা হয়ে যাবে একটা হেস্ট। ঠিক আছে, while the চিলিংটা অ্যাকচুয়ালি এসছে ফ্রম দ্য ওয়ার্ড বোন চিলিং। ঠিক আছে, মানে একদম মানে হাড়হীন করে দেওয়া একটা ব্যাপার, বোন চিলিং ইনসিডেন্ট, সেখান থেকে বোন চিলিংকে সরিয়ে দিয়ে শুধু চিলিং করে দিয়েছি। while the chilling haste shook everybody মানে সবাই নড়ে গেছে, নেটিজেন্স রেজড সিকিউরিটি কনসার্নস ভায়া টুইটার। এবার দেখো বোঝো এই ওয়ার্ডটার নাম কি, নেটিজেন। হোয়াট ইজ দিস ওয়ার্ড কল নেটিজেন? এখানে আমি সিটিজেন কেন ব্যবহার করিনি? নেটিজেন মানে পিপল অন ইন্টারনেট। আমি যখন ফেসবুক ইউজ করব, আমার যে ফেসবুক আইডি সেটা হয়ে গেল একজন নেটিজেন, কিন্তু ফেসবুকের বাইরে আমি এক্সিস্ট করি একটা মানুষ, আমি হলাম সিটিজেন। ঠিক আছে, তাহলে যখনই আমি টুইটার বা অনলাইন প্ল্যাটফর্মে কিছু বলবো তখন আমি কি লিখবো, সিটিজেনের জায়গায় নেটিজেন লিখবো। খুব দারুণ ওয়ার্ড, টিচার পড়ে খুব মজা পাবে, টিচার বলে বাহ সিটিজেনের জায়গায় নেটিজেন লিখেছে। ঠিক আছে, এই লাইনগুলো তো তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে, সব জায়গায়, যে কোনো রিপোর্ট হোক না কেন, ঠিক আছে, যে কোনো খারাপ ইনসিডেন্ট হোক না কেন, এই লাইনটা ব্যবহার করতে পারবে। while the chilling incident shook everybody, netizens raised security concerns via Twitter। ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানেও তুমি একই লাইন লিখতে পারবে। বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানেও তুমি একই লাইন লিখতে পারবে। যে কোনো খারাপ জিনিস সব জায়গাতে তুমি একটাই লাইন ব্যবহার করবে, জাস্ট লাইনটাকে মুখস্থ করে নাও, প্র্যাকটিস করে করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, যেই কোশ্চেনই আসুক না কেন এই একটাই লাইন লিখে দেবে। এরপরে কি লিখেছি, লাস্টে দেখো লিখেছি পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং কাউকে এখন অবধি অ্যারেস্ট করা হয়নি। ঠিক আছে, দেখো রিপোর্ট স্টেটস দ্যাট কেপি ইজ কন্ডাক্টিং থরো ইনভেস্টিগেশন। ঠিক আছে, থরো মানে একদম ইন ডিটেল ইনভেস্টিগেশন হচ্ছে, নান হ্যাজ বিন অ্যারেস্টেড সোফার। ব্যাস, গল্প শেষ। ঠিক আছে, এইটুকু। এবার এখানে আরো কি কি জিনিস অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, অনারেবল CM XYZ হ্যাজ রেজড, কি বলবো, কিছু একটা খারাপ কিছু একটা বলেছে, মানে দুঃখ প্রকাশ করেছে ভায়া টুইটার, এরকম কিছু বলতে পারো। ঠিক আছে, এরকম করে একটু এদিক ওদিক দিয়ে জিনিসটাকে বাড়ানো যেতে পারে, কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি WBCSও আসে 200 ওয়ার্ডের আসবে, সেখানে একটু এদিক ওদিক জিনিস লিখে আমাকে ফিল করতে হবে। যে পুরোটাই যে ইনসিডেন্টের গল্প লিখে আমি 200 ওয়ার্ড ভরাবো এমন কোনো মানে নেই। ইনসিডেন্টের পার্টটা কিন্তু আমাকে একটা প্যারাগ্রাফের মধ্যেই রেখে দিতে হবে, বাকি তোমাকে আশেপাশে জিনিস দিয়েই ভরাতে হবে। ঠিক আছে, চলো, এই হয়ে গেল আমাদের একটা ব্যাপার। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক আমি এটাই দিয়ে দিই, যে কোয়েশ্চেন আমি বললাম, যে আচ্ছা কোয়েশ্চেন আমি পাঠিয়ে দেবো গ্রুপে। কোয়েশ্চেনটাই প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চেন। আমতলা থেকে যখন বাস যাচ্ছিল, গঙ্গাসাগরের বাস, সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই দিনকে এই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকাল পুলিশ অ্যাম্বুলেন্স গেছে, হেল্প করেছে, এবং কাছাকাছি আমাদের কাছাকাছি বেহালা হসপিটালে সবাইকে অ্যাডমিট করা হয়েছে। এইভাবেই একটা রিপোর্ট একটা প্রিভিয়াস ইয়ারে ছিল, লিখে দেবে আর চেষ্টা করবে এই ধাঁচেই রিপোর্টটাকে লেখা। এবার আসি আজকের ক্লাসের ডিফারেন্ট পার্ট, সেকেন্ড পার্টি। কি বলেছে এখানে কোয়েশ্চেন, 16 জানের জায়গায় যদি 19 জান এক্সাম হতো, আচ্ছা কি হয়েছে, এক্সাম হতো তাহলে কি 19 জান ডেট দিতাম না? তুমি ব্যাপারটা বুঝতে পারলে না। এই কোয়েশ্চেন আমি আরেকবার কোয়েশ্চেনে ব্যাক করি, দেখে নাও। দেখো কোয়েশ্চেনে দেখো 13 জানুয়ারি লেখা আছে, বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি যে আমার পেপারে আমার রাইটিংয়ে যে আমি 16 জানুয়ারি লিখেছি, সেটা কিন্তু এক্সামের ডেট লিখিনি, সেটা আমি লিখেছি 13 জানুয়ারির কাছাকাছি পরের দিন। বুঝতে পেরেছো? আমি ক্লিয়ার? দেখো ভালো করে দেখো, 13 জানুয়ারি লেখা আছে,
কোন দিনকে ইনসিডেন্ট হয়েছে। তো আমাকে কি করতে হবে, 13 জানুয়ারি বা তার পরের ঘটনা লিখতে হবে। এবং দেখো এখানে খুব ভালো করে কিন্তু খুব ট্রিকি, দেখো এক্সামিনারও কিন্তু খুব ট্রিকি, রাত্রি 10টা PM লিখে দিয়েছে। কেউ যদি ভুল করেও নিজের রিপোর্টের ডেটটাকে 13 জানুয়ারি লেখে, তার কিন্তু নম্বর সঙ্গে সঙ্গে কেটে দেবে টিচার, এক্সামিনার কেটে দেবে। বলবে ভাই রাত্রির 10টায় ইনসিডেন্ট হয়েছে, তোমার রিপোর্টার কিভাবে লিখলো, সেই একই দিনে কিভাবে রিপোর্ট লেখা কমপ্লিট করলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, তোমাকে একটু বুঝতে হবে। এই জন্য আমি কি 13 জানুয়ারি, আমি 14 জানুয়ারি লিখতে পারতাম রিপোর্ট, কিন্তু আমি একটু পিছিয়ে দিয়েছি, পিছিয়ে 16 জানুয়ারি লিখেছি। ঠিক আছে, কারণ কি লিখেছি, ইনভেস্টিগেশন চলছে, নান অ্যারেস্টেড, আমি এটাকেও কনসিডার করেছি যে ভাই ইনভেস্টিগেশন চলছে, এখনো কাউকে অ্যারেস্ট হয়নি, এটার জন্য একটা বা দুটো দিন তো লাগবে। এই জন্য আমি ডাইরেক্ট 16 জানুয়ারি লিখে দিয়েছি, টু বি ভেরি সেফ। বুঝতে পেরেছো? দাদা দাদা তাহলে এখানে এক্সাম ডেটের কোনো বাধ্যবাধকতা নেই? এক্সাম এখানে নেই, এখানে তো একদমই নেই, এখানে তো লেখাই আছে, ডেট তো মেনশন করা আছে। আচ্ছা, ওটাই জানার ছিল আর কি। এক্সাম ডেটের বাধ্যবাধকতা কখন আছে, যখন একটা নর্মাল টপিক চলে আসবে, লেখো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখো, তখন আমি কি লিখবো, রিপোর্টের ডেট তখন কি দেবো, তখন রিপোর্টের ডেট আমি তখন ওইটাই দেবো যেই দিনকে বসে পরীক্ষা আমি দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তাছাড়া অন্যান্য যেখানে অলরেডি মেনশন করা আছে সেখানে কি করবো, আমি ওটাই লিখবো। আচ্ছা, এবার ঠিক আছে, বুঝে গেছি। সেকেন্ড পার্টে আসা যাক। ঠিক আছে, বাংলায় লিখেছি একটা রিপোর্ট, সেই রিপোর্টটাকে আমরা করব, ইংলিশে ট্রান্সলেশন করব। এখান থেকে আশা করি সবারই আমাদের আছে কি বলে বাংলা রিপোর্ট রাইটিংও আছে। আশা করি এখান থেকে একটু বাংলা রিপোর্ট রাইটিং এর ব্যাপারে হালকা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, শুরু করা যাক। রিসেন্টলি আগের সপ্তাহে কি এই সপ্তাহে গেছিলাম সুন্দরবন ঘুরতে। সেই সুন্দরবন নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে একটা রিপোর্ট লিখেছি। ধরে নাও এটাই চলে এলো, ধরে নাও সুন্দরবন তো ওয়েস্ট বেঙ্গলের একটা খুব বড় হেরিটেজ, ঠিক আছে, ইউনেস্কো কালচারাল হেরিটেজ, সঙ্গে শুধু ওয়েস্ট বেঙ্গলের না, এটা ওয়ার্ল্ডের হেরিটেজ এটা। তো যে কোনো পরীক্ষায় সুন্দরবন নিয়ে লিখতে বলতেই পারে, সুন্দরবন নিয়ে একটা রিপোর্ট লেখো, তখন তুমি কি লিখবে কোনোদিন ভেবেছো? জাস্ট যেগুলো পড়েছো, আমাদের বইতে যেগুলো পড়েছো সুন্দরবনের ব্যাপারে, সেগুলোকেই হালকা ঘুরিয়ে ফিরিয়ে লিখে দেবে। এটা তো ডেটা তো আমি লিখে দিতে পারবো। ধরো আমি কোনোদিন কাশ্মীর যাইনি, কিন্তু আমি তো পড়েছি কিছু কাশ্মীরের ব্যাপারে, বা কোনোদিন দার্জিলিং যাইনি, কিন্তু বইতে তো পড়েছি দার্জিলিংয়ের ব্যাপারে, সেগুলোকে তো আমি ডেটা তো দিলাম। ডেটার বাইরে কিভাবে আমি সেখানে সাহিত্য ঢোকাবো, আমি বলছি সাহিত্যর পার্টটা দেখে নাও কিভাবে আমি ঢুকিয়েছি। আর সবাই এখানে, সবার পেপার টু বেঙ্গলি হবে তো, নাকি কারোর পেপার টু হিন্দি আছে? স্যার বেঙ্গলি। বেঙ্গলি তো ওকে, তা দেখে নাও, আই গেস সবারই ভালো হবে এই পার্টটা পড়ে। টপিকে হেডিং দিয়েছি প্রাণের প্রিয় সুন্দরবন। এখানে তুমি যে কোনো হেডিং দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু যে কোনো খুব ভালো সুন্দর কোনো জিনিস এটা দিয়ে দাও। এখানে আমি কোথা থেকে কপি করেছি, প্রাণের শহর কলকাতা, দেখবে কলকাতার বিভিন্ন জায়গায় বড় বড় করে লেখা থাকে প্রাণের শহর কলকাতা, ওখান থেকেই আমি কপি করে টুকলি করে লিখে দিয়েছি প্রাণের প্রিয়। নিশ্চয়ই প্রাণের জঙ্গল সুন্দরবন লিখলে ব্যাপারটা খারাপ শোনাচ্ছিল, তাই কি লিখেছি, প্রাণের প্রিয় সুন্দরবন। ঠিক আছে, কে লিখেছে, সম্পাদক লিখেছে। কবে লিখেছে, 25শে জানুয়ারি 2025। কোথায় লিখেছে, সজনেখালির জায়গায় যে কোনো জায়গা লিখতে পারো, সুন্দরবনের মধ্যে লেখাটাই বেটার। ঠিক আছে, পাখিরালয় লিখতে পারো বা গোসাবা লিখতে পারো, যা ইচ্ছে লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমি একটা সুন্দর সাহিত্য দিয়ে শুরু করেছি। দেখো, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা আমি প্রত্যেকবারই বলছি। রিপোর্টের প্রথম লাইন এমন একটা ধামাকাদার হওয়া উচিত যেন টিচার প্রথম লাইনটা পড়েই তোমার ব্যাপারে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। বাকি তোমার রিপোর্ট পরে যাই হোক না কেন, যতটাই বেকার খারাপ হোক না কেন, প্রথম যেই লাইনটা পড়েই যখন টিচারের মুখে স্মাইলটা আসবে না, টিচার বলবে দারুণ। ঠিক আছে, দেখো আমি ফার্স্ট লাইন কি লিখেছি। সুন্দরবনের ভ্রমণকালে যখন সূর্যাস্ত চুম্বন কাটে মাতলা নদীর তীরে, এবং গোধূলি লগ্নর শেষ রশ্মি যখন নদীর সিঁথিতে সিঁদুরের মতো লাল দাগ কেটে দেয়, কমা, তখন মনে পড়ে এটা এটা হবে আমির খুসরো, অ্যাকচুয়ালি আমির খুসরোর। তখন মনে পড়ে আমির খুসরো শ্লোকটি, কমা কোটেশন, যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটি এখানে। ঠিক আছে, নিশ্চয়ই পড়েছো। আমির খুসরোর যখন পড়বে, আমির খুসরোর কি বলে ওই পার্টটা, দিল্লি সুলতানেতের মধ্যে আমির খুসরো পড়বে, সেখানে এই লাইটটা মেনশন আছে। ঠিক আছে,
আমির খুসরো যখন কাশ্মীর ঘুরতে গেছিল তখন কাশ্মীরকে দেখে লিখেছিল হামি উসরো হামি উসরো হামি উসরো, মানে ইট মিনস লাইক ইফ দেয়ার এক্সিস্ট এ হেভেন অন আর্থ ইট ইজ হিয়ার। কাশ্মীরকে দেখে বলেছিল। তো সেই লাইনটাকে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। তুমি এবং এই লাইনটাকে যেখানে ইচ্ছা ঢুকিয়ে দিতে পারো, যেখানে ইচ্ছা। দার্জিলিং ঘুরতে গেছো, এখানে লিখে দাও। যে কোনো বিউটিফুল প্লেস, বক্সা জয়ন্তী ঘুরতে গেছো, এইটা লিখে দাও। এনিথিং বিউটিফুল প্লেস তুমি কি করবে, তোমার জায়গাটাকে মেনশন করবে, করে লিখে দেবে যে ভাই এটা ওই জায়গাটার সৌন্দর্য দেখে আমার আমির খুসরো লাইনের কথা মনে পড়লো, যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটা এখানেই। ঠিক আছে, এবার এটাকে দেখো, আমি দেখো, এবার দেখো কোন জিনিসকে কিসের সাথে কম্পেয়ার করেছি। সূর্যাস্ত চুম্বন কাটছে মাতলা নদীর তীরে, এবং গোধূলি লগ্নের শেষ রশ্মি নদীর সিঁথিতে সিঁদুরের মতো লাল দাগ কেটে দিচ্ছে। ঠিক আছে, একটা রবীন্দ্রচরণ নামক একজন ছিল, ক্রিকেটের কমেন্টেটর ছিল। ক্রিকেটের কমেন্টেটর প্রথমবারের জন্য এই লাইনটিকে বলেছিল। ব্রেটলি একবার বল করেছিল এত ফাস্ট, ঠিক আছে, ও ব্রেটলির যখন লাল রঙের বল ছিল, লাল রঙের বলটা এত ফাস্ট চলে গেছে ক্রিচের ওপর দিয়ে, তো ওটা দেখে ও রবীন্দ্রচন্দ্র করেছিল, কমেন্ট্রি করেছিল যে এত ফাস্ট চলে গেল, মনে হলো ব্রেটলি ক্রিচের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। তো বুঝতে পেরেছো কোথা থেকে সাহিত্য কোথা থেকে তুলেছে, সেই লাইনটাকে কপি করে আমি এখানে লিখেছি। তো গোধূলি লগ্নের শেষ রশ্মি নদীর সিঁথিতে সিঁদুরের মতো লাল দাগ কেটে দিল। তখন আমার মনে পড়লো আমির খুসরো শ্লোকটি, যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটা এখানে। দেখো এই লাইনটাকে মুখস্থ করে নাও। ধরো টপিক আচ্ছা, চলে, তখন আমার মনে পড়লো আমির খসরু শ্লোকটি যদি না দিয়ে আমি দিতাম, তখন আমার মনে হলো যদি কোথাও স্বর্গ থাকে তাহলে এটি। হ্যাঁ তোমার তো এরকম মনে হতেই পারে, কিন্তু তুমি যখন আমির খুসরো লাইনটা তুলবে, সে ভাই একটা বড় ভারী ভরকম ফিগার। ঠিক আছে, আর ধরো তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, তুমি বললে, ঠিক আছে, আমি তখন এটা বললাম। কিন্তু তুমি যখন লেখো আমার মনে পড়লো নেতাজির সেই শ্লোকটি, নেতাজির সেই অমর 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 বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। তো তুমি কি করলে, নেতাজির ব্যাপারটাকে ঢুকিয়ে দিলে এখানে। ঠিক আছে, এই জন্যই এখানে আমি আমির খুসরো কথা ঢুকালাম। তুমি লিখতে পারো যদি কোথাও স্বর্গ থাকে সেটি এখানে। এবার দেখো, ধরো চলে এলো দার্জিলিং এর ব্যাপার, দার্জিলিং ভ্রমণের ব্যাপারে লিখতে দিল, তখন তুমি কি লিখবে। দার্জিলিং এর ভ্রমণকালে যখন সূর্যাস্ত চুম্বন কাটলো, ধরো টাইগার হিলের এতে চূড়োতে, ঠিক আছে, এবং গধূলি লগ্নের শেষ রশ্মি যখন পাহাড় কোলে পাহাড়ের সিঁদুরের মতো লাল দাগ কেটে দিল, তখন আমার মনে পড়লো খুচরো শক্তি। একই জিনিস তুমি এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তোমাকে শুধু এই ধাঁচটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো সুন্দরবনের ব্যাপারে আমি কি লিখেছি। সুন্দরবন একটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্ব সংস্কৃতি স্থান, যেটি 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল। ঠিক আছে, এবার জাস্ট ডেটা, আর কিছু না, জাস্ট আমরা যেগুলো ডেটা প্রিপারেশনের টাইমে পড়ি সুন্দরবনের ব্যাপারে, ওইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ভাষা দিয়ে লিখে দিয়েছি, ব্যাস। প্রথম লাইনটাই টিচার যে নম্বর দেবে, 5 দেবে না 10 দেবে, প্রথম লাইনের উপর ডিপেন্ড করবে। কারণ এই বাকি পার্টগুলো না সবাই এক সেম লিখবে, কেউ ভুল লিখবে না। সবাই জানে যে সুন্দরবন 10,000 কিলোমিটার, ভারত ও বাংলাদেশ জুড়ে আছে। সুন্দরবনের ব্যাপারে যেই জিনিসগুলো বলতে পারো সবাই বলতে পারবে। ঠিক আছে, কিন্তু তুমি যেই এক্সট্রাটা দিলে তোমার জন্য এক্সট্রা নম্বর থাকবে। এক্সট্রা নম্বরের জন্য তুমি কাট অফ ক্লিয়ার করবে। কাট অফ ক্লিয়ার করার থেকেও বড় কথা, তুমি বড় বড় পোস্টগুলো পাবে। ঠিক আছে, তুমি এগুলো পাবে, কি বলে, ডাইরেক্টরেটগুলো পাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাবে। চলো তারপরে এগিয়ে যাই। ভারত বাংলাদেশ উভয়ে 2:3 অনুপাতে বিভক্ত এই অভয়ারণ্য প্রায় 1000 প্রজাতির প্রাণী ও লক্ষাধিক প্রজাতির উদ্ভিদের বাসস্থান। ঠিক আছে, এটাও লিখে দিলাম আমি। আরও কি লিখেছি, সুন্দরবন শুধুমাত্র একটি অভয়ারণ্য নয়, এটি একটি বাঘ পক্ষী ও কুমির সংরক্ষণ প্রকল্প। ঠিক আছে, টাইগার প্রজেক্ট, আমাদের বার্ড প্রজেক্ট এবং ক্রোকোডাইল প্রজেক্ট। ঠিক আছে, তাছাড়া এটি বায়োস্ফিয়ার রিজার্ভ ও রামসার সাইট, এটাও লিখে দিয়েছি আমি। তো এবারে টিচার পুরো পাগলে যাবে এত ডেটা দেখে। ঠিক আছে, বলবে ভাই এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তুমি যত ডেটা পারো বরবার লিখে দাও, কোনো প্রবলেম নেই। এবার দেখো কনক্লুশন, একদম ছোট শর্ট অ্যান্ড সিম্পল আমার রিপোর্ট। কনক্লুশনে কি লিখেছি, সুন্দরবনকে শুধু একটি পর্যটন কেন্দ্র হিসেবে নয়, এটিকে নিজেরই বাসস্থানের মতো ভালোবাসা দেওয়া ও সংরক্ষণ করা আমাদের দায়িত্ব হওয়া উচিত। ঠিক আছে, এর জায়গায় অন্য কিছু চলে এলো, গঙ্গাসাগর চলে এলো, সেম জিনিস লিখে দেবে। দার্জিলিং চলে এলো, সেম জিনিস লিখে দেবে। পুরুলিয়া চলে এলো, সেম জিনিস লিখে দেবে। কাশ্মীর চলে এলো, সেম জিনিস লিখে দেবে।
যে কোনো পর্যটন কেন্দ্রের ব্যাপারে লিখতে বললো, তুমি কি বলবে? তোমাকে ভাবতে হবে যে তুমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চলেছো, তোমার ব্রেইন কত ফাস্ট চলে। ধরো তুমি একজন সিভিল সার্ভেন্ট হতে চলেছো, টিচার দেখবে যে ভাই ওকে শুধুমাত্র ঘোরার ব্যাপারটা না, তুমি সংরক্ষণের ব্যাপারটাকেও লিখেছো, কারণ প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তো এবার সুন্দরবনের জায়গায় যদি কাশ্মীর চলে আসে, কি লিখবো? কাশ্মীর শুধু একটি পর্যটন কেন্দ্র হিসেবে নয়, এটি নিজের বাসস্থানের মতনই ভালোবাসা দেওয়া এবং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব হওয়া উচিত। ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো দেখলে একটা যে কোনো পর্যটন কেন্দ্র নিয়ে যদি কিছু লিখতে থাকে কি করবে, তুমি এভাবেই লিখবে। ঠিক আছে, দীঘা নিয়ে লিখতে দিলে দেখো সেম ইন্ট্রোডাকশন লিখতে পারো, দার্জিলিং নিয়ে লিখতে দিলে সেম ইন্ট্রোডাকশন লিখতে পারবে, যে কোনো জায়গা আন্দামান নিয়ে লিখতে দিলেও সেম ইন্ট্রোডাকশন লিখতে পারবে। ঠিক আছে, এবার ট্রান্সলেশনের পার্টটায় আসি। যেহেতু আজকে টাইম খুবই কম, তাড়াতাড়ি ট্রান্সলেশনের শুধুমাত্র একটা প্যারাগ্রাফই করব, করে বাকিটা আমি হোমওয়ার্কে দিয়ে দেবো ট্রান্সলেশনের বাকিটা করতে। এই পার্টটাকে শুধুমাত্র ট্রান্সলেশন করবো, জাস্ট এইটুকু। সুন্দরবনের ভ্রমণকালে যখন সূর্যাস্ত চুম্বন কাটে মাতলা নদীর তীরে এবং গধূলি লগ্নের শেষ রশ্মি যখন নদীর সিঁথিতে সিঁদুরের মতো লাল দাগ কেটে দেয়, কমা, ব্যাস এইটুকু। ট্রান্সলেশনের ব্যাপারে আমি আগেই বলেছি, লাইন টু লাইন ট্রান্সলেশন করবে। এবার লাইনের ভিতরেও যখনই কমা ঠামা পেয়ে যাবে, কমা মানে কি? লাইনের সেপারেট করা। কমা মানে কি? দুটো লাইন, একটা লাইনকে বাদিকে এবং ডান দিকে সেপারেট করে একটা কমা। তো কমাতেও লাইনটাকে তুমি কাটতে পারো। ঠিক আছে, এবার দেখো এইটুকুকে আমি ট্রান্সলেশন করবো, কি লিখেছি। when the sunset kisses the bank of the river মাতলা। ঠিক আছে, দেখো এইটুকু। এখানে এবার দেখো এবং আছে এখানে, এবং থেকে কি করবো, আমিও আমার লাইনকে কেটে দেবো, অ্যান্ড লাইন কেটে দিলাম। এবং কি বলেছে? গধূলি লগ্নের শেষ রশ্মি যখন নদীর সিঁথিতে সিঁদুরের মতো লাল দাগ কেটে দেয়। এই পার্টটাকে আমি কি লিখেছি? দ্য লাস্ট রেজ marks his presence like the proud vermilion stripe on the forehead of a newly married bride। ঠিক আছে, এটা একটু বেশি বেশি ট্রান্সলেশন হয়ে গেল আমার মনে হয়, কিন্তু আমি এখানে সাহিত্যকে বজায় রাখার জন্য একটু দুটো তিনটে ওয়ার্ড আমি এক্সট্রা ঢুকিয়ে দিয়েছি, এটায় কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট আমার যতদূর মনে পড়ে এই বছরের মেন্সেই সেম টপিক নিয়েই একটা লিখতে দিয়েছিল প্রেসি, যে যখনই ট্রান্সলেশন করা হয়, ঠিক আছে, সরি প্রেসি না, আই গেস ট্রান্সলেশনেই দিয়েছিল, ট্রান্সলেশন পোর্শনে এই বছরের মেন্সেই কোয়েশ্চেনটা ছিল, যখন ট্রান্সলেশন করা হয় পোয়েটিক এলিমেন্টটা মিসিং হয়ে যায় ট্রান্সলেশনের পরে। তো এখানে যেন পোয়েটিক এলিমেন্ট মিসিং না যায়, আমি কি করেছি, পোয়েটিক এলিমেন্ট নিজে থেকে অ্যাড করে দিয়েছি ইংলিশটায়। ঠিক আছে, খুব ভালো হবে যদি তোমরা এই লাইনটাকে, আমি যে ইংলিশে লাইনটা লিখেছি এটাকে মুখস্থ করে নাও, এবং যখন নিজের পরীক্ষা আসবে এই সেম লাইনটাকে মুখস্থ করে নামিয়ে দাও। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি আমার লাইনটার মানে কি। when the sunset kisses the bank of river মাতলা, বাস এইটা তো কোনো প্রবলেম নেই, আই গেস এইটাই কোনো প্রবলেম নেই। অ্যান্ড দ্য লাস্ট রেজ অফ কি, লাস্ট রেজ অফ সানলাইটই আছে, কিন্তু আমি অত কিছু লিখিনি। দ্য লাস্ট রেজ মার্কস ইটস প্রেজেন্স মানে নিজের ছাপ ফেলে যায়, লাইক দ্য প্রাউড ভার্মিলিয়ন স্ট্রাইপ অন দ্য ফোরহেড অফ এ নিউলি ম্যারিড ব্রাইড। মানে কি, নিউলি ম্যারিড ব্রাইড এলো, নিউলি ম্যারিড একজন কনে এলো, কনের যে কপালের যে সিঁদুর, যে সিঁদুরের যে একটা প্রাউড মোমেন্ট থাকে তার জীবনের, যে আমি আমার কপালের সিঁদুর দিলাম, একটা প্রাইড থাকে সের মধ্যে। সেই প্রাইডটা আমি কোথায় দেখতে পাচ্ছি? মাতলা নদীর ওপরে যখন রোদের রশ্মিটা, যখন লাল রঙের একটা রশ্মি জলের মধ্যে মিশে যাচ্ছে, সেটা দেখে আমি কি করলাম, আমার কি মনে পড়লো, নতুন আমাদের কনে বধূর মাথার সিঁথিতে সিঁদুর। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখলাম। কমা দিয়ে কি লিখলাম? আই রেজোনেট দ্য লাইন্স অফ খুসরো। ঠিক আছে, এবার দেখো কোনো কারুর কোট যদি তুমি লিখতে হয় তখন তুমি কি লিখতে পারো? নয় তুমি লিখতে পারো আমির খুসরো সেইড, কমা কোটেশন। ঠিক আছে, এবার তোমাকে কি লিখছে, তুমি নিজে মনে করছো আমির খুসরো কি বলেছিল, তাহলে কি লিখবো? আই রিমেম্বার দ্য লাইন্স অফ খুসরো, এইভাবে লিখতে পারো। বা তুমি কি লিখতে পারো? আই রেজোনেট দ্য লাইন্স অফ খুসরো। রেজোনেট মানে কি, কোনো জিনিসের আওয়াজ যখন কোনো জিনিসের মধ্যে পাওয়া যায়, যেমন গিটারের নিচে দেখবে সাউন্ড বক্স থাকবে, যে ফাঁকা জায়গা থাকবে কাঠের ভিতরে, কেন দেওয়া হয়? যাতে গিটারের আওয়াজটাকে বাড়ানো যায়, এই জন্যই গিটারের ভিতরে একটা ফাঁকা কাঠের বাক্স থাকে। তো তুমি কি করবে, খুসরো যেটা বলেছিল সেটাই তুমি তোমার মনের মধ্যে মনে করছো, এই জন্য কি লিখবে? রেজোনেট। পরীক্ষায় দেখো ছোট ছোট ওয়ার্ডই কিন্তু তোমার পরীক্ষার ডিফারেন্স ক্রিয়েট করবে। আই রিমেম্বার দ্য লাইন্স অফ খুসরো, এটার জায়গায় তুমি যদি লেখো আই রেজোনেট দ্য লাইন্স অফ খুসরো,
টিচার কি মনে করবে যে ভাই অনেক বড় হনু চলে এসছে, অনেক বড় ইংলিশ লিখে দিয়েছে, ঠিক আছে। এবং কমা কোটেশন, ইফ দেয়ার ইজ এ হেভেন অন আর্থ কমা ইট ইজ হিয়ার এক্সক্লেমেটরি মার্ক, আর এখানে আমার কোটেশন শেষ। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ফুল স্টপ। পাঞ্চুয়েশন ভুল করলে 1 নম্বর কাটা। সবাই মনে রাখবে, যখনই ট্রান্সলেশন করবে বা রিপোর্ট লিখবে বা যাই করবে না কেন, মেক শিওর যে প্রত্যেকটা যে ফুল স্টপের পরে যেন ক্যাপিটাল লেটার থাকে, নাম্বার 1, এবং প্রত্যেকটা লাইন যেন ফুল স্টপ দিয়ে শেষ হয়, নাম্বার 2। যেখানে কমা ইউজ করেছো, যেখানে ফুল স্টপ ইউজ করেছো, যেখানে এক্সক্লেমেটরি মার্ক ইউজ করেছো, প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু ভালো করে আন্দাজ রাখবে। তো চলো তাহলে আজকের জন্য আমি হোমওয়ার্ক এটাই রাখবো, যে বাকিটা যে আমি ট্রান্সলেশন এই বাকিটা যে লিখেছি প্রাণের প্রিয় সুন্দরবন নিয়ে যে রিপোর্টটা আমি লিখেছি, প্রথম যে প্যারাগ্রাফটা পোয়েটিক এলিমেন্টটা যেটা আছে ওটা তো ট্রান্সলেট আমি করে দিয়েছি। বাকি যেটা আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করে পুরোটাই ইংলিশে লিখবে। একটা ভালো দেখে সুন্দর দেখে একটা হেডিং দেবে, দিয়ে আমাকে হোমওয়ার্ক পাঠাবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক নম্বর 1। তাছাড়া হোমওয়ার্ক নম্বর এর আগে তো দিয়ে দিলাম আমি আমতলা অ্যাক্সিডেন্টটা, আমি একদম ছবিটা পাঠিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে হোমওয়ার্ক করে দেবে। সো দ্যাটস ইট ফর দ্য ক্লাস। এবার কারোর কোনো কোয়েশ্চেন থাকলে খুবই কম টাইমের মধ্যে 5 মিনিটের মধ্যে বলবে, কারণ একটু বেরোতে হবে। স্যার কোয়েশ্চেন দ্যাট what will I মানে ওয়ার্ড লিমিটটা কত থাকবে ফর দ্য